নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের শোনাতে চলেছি একদম নতুন গোয়েন্দার গল্প। যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তীতেও আমরা এই গোয়েন্দার গল্প নিয়ে আবারও হাজির হব। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে কৃষ্ণনগরের মূর্তি রহস্য। আজকের গল্পের সূত্রধার ও প্রধান চরিত্রে রয়েছি আমি বুবাই সাহা। আজকের গল্প পাঠে রয়েছে শুভধর। অন্যান্য চরিত্রে বাল্মীকি, ঋদ্ধি, অতনু, আদিত্য, মিমো, মৌমিতা, শুভ। তাহলে আর দেরি না করে শুনতে থাকুন লেখক সুকান্ত দাসের কলমে গোয়েন্দা ঋষি সিরিজের প্রথম গল্প কৃষ্ণনগরের মূর্তি রহস্য। অনেকদিন তো হলো বাইরে কোথাও যায়নি। এই সময় এখানে একভাবে ঘরে বসে থাকতেও কিন্তু আর ভালো লাগছে না, কিছুতেই সময়ও কাটতে চাইছে না। এই কি করা যায় বলো তো নয়ন? এই কি ব্যাপার বলো তো ঋষি, প্রায় দিন দুয়েক ধরে তুমি একই কথা বলে চলেছ। কি কোথাও যাবার ইচ্ছে হয়েছে নাকি আবার? না মানে যখনই তোমার এমন ইচ্ছে হয় আর আমরা বাড়ি থেকে কোথাও বেরিয়ে পড়ি, আর ঠিক তখনই তো কোনো না কোনো একটা রহস্যের মাঝে গিয়ে আমাদের পড়তে হয়। না নয়ন, তেমন কোনো ব্যাপার নয়। আসলে তোমার তো তা না হয় ওই বইপত্র নিয়ে সময় কেটে যায়, লিখতে লিখতে আর পড়তে পড়তেই কখন যে সকাল থেকে রাত হয়ে যায় তার কোনো খেয়াল তোমার থাকে না। অথচ আমার দেখো এখন কিছুতেই সময়ই কাটছে না। দেখো, আমার কাজটা তো তুমি জানোই ভালো করে, শখের গোয়েন্দা হলে যা হয় আর কি। আজ এতদিন হয়ে গেল হাতে তো কোনো কেসই আসছে না। বাবা বোধহয় ঠিকই বলেছিল, এই গোয়েন্দাগিরি ছেড়ে যদি সেই সময় পুলিশে ঢুকতাম তাহলে হয়তো ভালোই হতো। আমার মতো বোকার কটা খুঁজে পাবে বলো দেখিনি? পুলিশের চাকরি হাতের কাছে পেয়েও ছেড়ে দিয়েছিলাম ওই শখের গোয়েন্দাগিরি করব বলে। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে বুঝলে। অনেকদিন ধরেই মামা তাদের গ্রামে যাওয়ার কথা বলছে। আসলে মামার বাড়িতে শেষ যে কবে গিয়েছিলাম তা ভালোভাবে মনে পড়ে না। এখন কাজের জন্য আর সময়ও পাই না। তো তোমারও তো সেই একইভাবে বাড়িতে বসে সময় কাটছে না। আর বুঝতে পারছি আমারও এবার একটু বাইরের হাওয়া প্রয়োজন। নতুন একটা উপন্যাস লিখতে শুরু করতে হবে। সেটার জন্য একটু হাওয়া বদলালে ভালোই হয়। বেশ, তো তাহলে চলো না, তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। ওখানেই বরং কয়েকটা দিন কাটিয়ে আসি, আর বাড়িটা বরং বন্ধই থাকুক। রামলালকেও ছুটি দিয়ে দিই, রামলাল না হয় তার দেশের বাড়ি থেকেও কয়েকটা দিন ঘুরে আসুক। শেষমেশ তাই হলো। রামলালকে 2 সপ্তাহের জন্য ছুটি দিয়ে ঋষি আর নয়ন বেরিয়ে পড়ল নয়নের মামার বাড়ি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। সকালে বেরিয়ে দুপুরের মধ্যেই কৃষ্ণনগরে পৌঁছে গেল তারা। লোকাল ট্রেনে বড্ড ভিড়। ওরা বাড়ি থেকে খুব একটা বেরোয় না বলে ওদের যেন ভিড়টা একটু বেশিই মনে হয়েছিল। ট্রেনের কামরায় বসে থাকতে থাকতে ঋষি বলল, এই এত ভিড়, এত লোক, এটা প্রত্যেকদিন যাতায়াত করে কি করে বলো তো? আমাদের নেহাত বাড়ি থেকে বের হতে হয় না, তাই আমরা বুঝতেও পারি না। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি লোকজন যাতায়াত করে কিন্তু এই ট্রেনেই, আর সেই কারণেই ট্রেনে প্রতিদিন ভিড় বেশি হয়। আমরা ট্রেনে যাতায়াত করি না বলে আমাদের এমনটা মনে হচ্ছে। তবে হ্যাঁ, আমাকে তো মাঝে মধ্যেই এদিক ওদিকে যেতে হয়। তবে যেমন তুমি ভাবছো ঠিক ততটা ভিড় কিন্তু নেই, একটু কম আছে বলেই তো মনে হচ্ছে। আচ্ছা নয়ন, তুমি এই কৃষ্ণনগরে শেষ কবে গিয়েছিলে? তা সে বছর 10 আগে গিয়েছিলাম। তখন তোমার সাথে আমার দেখাও হয়নি। আমি কৃষ্ণনগরে শেষবার এসেছিলাম ওই বছর 5 আগে, ট্রেনেই এসেছিলাম। তবে তখন কিন্তু এতটা ভিড় বলে মনে হয়নি, যদিও আমি এসেছিলাম রাতের ট্রেনে। ওদের কথা শুনতে শুনতে পাশে বসে থাকা এক ভদ্রলোক বলে উঠল, ট্রেনে যাতায়াত করেন না বলে আপনাদের এমন মনে হচ্ছে। রাতের বেলা শিয়ালদা থেকে ট্রেন কিন্তু খুব একটা ফাঁকা থাকে না। তাহলে হয়তো আপনি অনেক রাত্রে ট্রেনে গিয়েছিলেন, কারণ 5 বছরের মধ্যে খুব একটা পরিবর্তন কিছু হয়নি। আপনি ঠিকই বলেছেন, আমাদের সত্যি খুব একটা বাইরে বেরোনো হয় না, আর বেরোনো হলেও ওই সাধারণত ট্রেনে করে যাতায়াত করা হয় না। এছাড়াও আমরা কোথাও গেলে একটু ওই রাতের দিক করেই যাওয়া পছন্দ করি। আচ্ছা, আপনি যাবেন কোথায়? আমি নৈহাটি পর্যন্ত যাব, তারপর সেখান থেকে গঙ্গা পার হয়ে চুঁচুড়ার দিকে যাচ্ছি।
আচ্ছা, আপনারা কৃষ্ণনগরের কোথায় যাচ্ছেন? নয়ন কৃষ্ণনগরে তার মামার বাড়ির ঠিকানাটা দিতে ভদ্রলোক কিন্তু বেশ উত্তেজিত হয়ে বললেন, কৃষ্ণনগরে সেই জমিদার বাড়ি? মানে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সাথে আপনাদের জমিদার বাড়ির একটা যোগাযোগ আছে বলেই অন্তত আমি জানতাম। নয়ন সামান্য হাসল, তারপর বলল, যোগাযোগ একটা আছে তা আমি আগেও শুনেছিলাম। আসলে আমাদের পূর্বপুরুষদের কেউ একজন এই রাজা কৃষ্ণচন্দ্রের সভায় থাকতেন। যতদূর শুনেছিলাম আমাদের পূর্বপুরুষ ছিলেন একজন জ্যোতিষী। রাজা কৃষ্ণচন্দ্রের সভায় যে রাজ জ্যোতিষী ছিলেন তারই একজন ছাত্র, তিনি আমার পূর্বপুরুষ ছিলেন। আর সেখান থেকেই যা রাজবংশের সাথে আমাদের সম্পর্ক। ভদ্রলোক যেন অবাক হয়ে নয়নের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, তার মানে আপনি জমিদার মলয় বর্মনের পরিবারের লোক? হ্যাঁ, তবে আপনি যেমন ভাবছেন এখন কিন্তু তেমনটা নয়। আমার বাড়ির অবস্থা এখন জমিদার বাড়ির মতো একদমই বলা চলে না। সে অবস্থা অনেক পরে এসেছে। যখন ছোট ছিলাম তখন থেকেই এমনটা দেখেছি, আর আমার বাবার পর্যন্ত সময় এসব ছিল। তবে তারপর থেকেই সবটা কমে এসেছে। দাদুর আমলেই জমিদারি যাও একটু বহাল ছিল, তারপর আমাদের আমল থেকে সেই সব শেষ। আসলে নামেই জমিদার বাড়ি, গ্রামের আর 5টা সাধারণ বাড়ির সাথে আমাদের খুব একটা কিছু পার্থক্য নেই। পার্থক্য নেই বললেই হলো? মলয় বর্মনের জমিদার বাড়িতে যা যা রয়েছে তা তো এখনো দেখার মতো জিনিস মশাই। আপনি কিছু নেই বলছেন কি করে? আমি অনেক দিন আগে গিয়েছিলাম, সেখানে তখন কি অবস্থা ছিল তা তো আমার ঠিক এখন মনেও নেই। তাই সে বাড়ি আছে কিনা তা আমি এখন জানি না, আর থাকলেও তার অবস্থা ভূতের বাড়ির মতোই নিশ্চয়ই হবে। ক্রমে ক্রমে বোঝা গেল ভদ্রলোকের মলয় বর্মনের জমিদার বাড়ি নিয়ে বেশ একটা উৎসাহ রয়েছে। তার আরও একটা কারণ রয়েছে। ভদ্রলোক জানালেন তিনি একজন ইতিহাসবিদ, আর শুধু তাই নয়, তিনি আমাদের ইতিহাস নিয়ে ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের বেশ কিছু পুরনো জনজাতি এবং জমিদার বংশ নিয়ে গবেষণা করেছেন। তাই এই সমস্ত ব্যাপারে তার উৎসাহ যেমন বেশি, তেমন অনেক কিছুই তিনি জানেন। বর্তমানে তিনি বিশেষ করে পশ্চিমবঙ্গের বেশ কিছু পুরনো রাজরাজাদের বংশ এবং তাদের স্থাপত্য নিয়ে গবেষণা করছেন। তাই মলয় বর্মনের জমিদার বাড়িটা যে তার কাছে কত বড় একটা সোনার খনি তা তিনি নিজেও বলে বোঝাতে পারবেন না। নয়ন বুঝতে পারছিল লোকটা একটু গায়ে পড়া ধরনের হলেও বেশ শিক্ষিত। তার কথাবার্তায় তা বোঝা যাচ্ছিল। একসময় ঋষি বলল, তা আপনার যখন নয়নের মামার বাড়ির জমিদার বাড়ি নিয়ে এতই আগ্রহ, তাহলে আপনি বরং আমাদের সাথেই চলুন। আমাদের সাথে গিয়ে 2 দিন কাটিয়ে তারপর না হয় ফিরে আসবেন। সত্যি যদি আমি আপনাদের সাথে ওখানে যেতে পারতাম তাহলে বড্ড ভালোই হতো, কিন্তু আমার এদিকে একটা কাজ রয়েছে। প্রায় 1 দুয়েক আমার সময় লাগবে। তারপরে যদি আমি আপনাদের ওখানে যাই তাহলে কি খুব অসুবিধা হবে? আপনাদের মোবাইল নাম্বারটা আমায় যদি... নয়ন তার নাম্বার ভদ্রলোককে দিল, তারপর বলল, আরে না না, কোনো অসুবিধা নেই। আপনি আসার আগে শুধু একবার ফোন করবেন, আর তেমন হলে আমরা স্টেশনে আসবো না হয় আপনাকে নিতে। টুকিটাকি কথাবার্তা বলতে বলতে ভদ্রলোকের স্টেশন এসে যাওয়ায় ভদ্রলোক নেমে যাওয়ার পরেও কিন্তু বারবার বললেন, আপনাদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আমি কিন্তু অবশ্যই যাব, আর সেটা 2-1 দিনের মধ্যেই যাব। নৈহাটি পেরিয়ে যাওয়ার পরেই ট্রেন সামান্য ফাঁকা হতে লাগল। একসময় ঋষি বলল, তোমার মামার বাড়িতে যে এমন একটা ইতিহাস রয়েছে তা তো আমি জানতাম না। ধুর, আমি সেসব নিয়ে কখনো আগ্রহ দেখাইনি, আর আমি নিজেও বলিনি তাই। তাছাড়া মামা বাড়ির সাথে আমাদের সম্পর্কটা খুব একটা মধুর ছিল না। সেসবের যদিও অনেক কারণ রয়েছে, তা বলতে গেলে অনেকটা সময় নষ্ট হবে রে এখন। কিন্তু ওই ভদ্রলোকের কৌতূহলটা কিন্তু বেশ মনে হলো, কি তাই না? ইতিহাস নিয়ে পড়াশোনা করা মানুষগুলো বোধহয় এমনই হয়। আর কোনো কথা ওদের মধ্যে হলো না। কৃষ্ণনগরে নেমেই দেখা গেল চারপাশটা বেশ জমজমাট।
নয়নের মনে হলো অনেক আগে যখন তারা এখানে আসতো তখন জায়গাটা এমন ছিল না, বেশ খানিকটা বদলে গিয়েছে। ঠিকানাটা মনেই ছিল, তাই স্টেশন থেকে গাড়িতে তার গন্তব্য পর্যন্ত পৌঁছতে সময় লাগলো প্রায় 15 মিনিট। ওরা যখন এসে পড়লো তখন প্রায় দুপুর হয়ে এসেছে। বাড়ির বড় দরজার কাছে এসে ওরা দরজা ঠেলে ঢুকতেই বাগানের দিক থেকে একজন বেরিয়ে এলো। বলল, কাকে সাই? আর আপনারা কারা? দামু কাকা, আরে তুমি আমায় চিনতে পারলে না? সামনের লোকটা বেশ বয়স্ক, মাথার চুল খানিকটা সাদা হয়ে এসেছে, মুখের সাদা দাড়ি, দুটো চোখ যেন কোটরে ঢুকে গেছে। ছোট ছোট দুটো চোখে সামনের দিকে তাকিয়ে নয়নকে অনেকক্ষণ দেখার চেষ্টা করলেন তিনি। তার হাতে একটা মাটি কোপানোর কোদাল, হাতের কাছে আর পায়ে মাটি লেগে রয়েছে, খাটো করে পরা ধুতি আর পরনে একটা ময়লাটে জামা। বেশ খানিকক্ষণ নয়নের দিকে তাকিয়ে থাকার পর লোকটা বলল, ছোট বাবু, হ্যাঁ আমি চিনতে পেরেছি। ছোট বাবুকে আমি এত সহজে ভুলবো কি করি? আমাদের তো ভুলেই গেছিলে, আজ এতদিন পর কি মনে করে এলে ছোট বাবু? শেষের দিকে তার কথা কেমন যেন কেঁপে আসছিল। কথা বলে নয়নের উত্তরের অপেক্ষা না করে সে ঘরের দিকে একরকম দৌড়ে গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, বড় বাবু, নয়ন দাদা বাবু এসেছে, নয়ন দাদা বাবু এসেছে। নয়ন আর ঋষি হাঁটতে হাঁটতে বাড়ির সামনের দিকে এগিয়ে গিয়েছিল। বাড়িটা বেশ বড়, দোতলা। উপরের ব্যালকনিটা লম্বা, পাশাপাশি অন্তত 5টা ঘর যে রয়েছে তা বোঝাই যায়। একতলার অবস্থাও তেমন। একতলায় সোজা সামনের দিক থেকে একটা সিঁড়ি উঠে গেছে দোতলার দিকে। একটু পরেই ঘরের ভেতর থেকে বেশ কয়েকজন বেরিয়ে এলো। তাদের মধ্যে একজন বেশ বৃদ্ধ, মাথার চুল সাদা, চোখে চশমা, হাতে একটা লাঠি, সাদা পাঞ্জাবির উপর হলদে রঙের চাদর জড়ানো, পায়ে একটা চামড়ার জুতো। আস্তে আস্তে এগিয়ে এসে ওপরে ওঠার সিঁড়ি পেরিয়ে বারান্দার কাছে দাঁড়ালেন সেই ভদ্রলোক। তার পেছনে একজন ভদ্র মহিলা, তারপরে দুজন যুবক, একজন যুবতী এবং আরও বেশ কিছু লোকজন। আস্তে আস্তে নয়ন উঠে গিয়ে সেই ভদ্রলোকের পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করে বলল, কেমন আছো মামা? ভালো, এতদিন পর তাহলে এখানে আসার কথা মনে হলো। বেশ, এসেছো যখন যাও, ঘরে যাও। অনেক দূর থেকে এসছো, বিশ্রাম নাও, তারপর না হয় বাকি কথা বলা হবে। সবার মুখেই একটা উত্তেজনা কাজ করছিল। সবাই যে খুশি হয়েছে সেটা বোঝাই যাচ্ছিল। নয়ন আর ঋষি হাঁটতে হাঁটতে পাশের দোতলার একটা ঘরে গিয়ে ঢুকল। তারপর ব্যাগপত্র রেখে জামা কাপড় ছেড়ে একটু হাত মুখ ধুয়ে নিয়ে বিছানায় বসতে বেশ ভালোই লাগলো। দোতলা থেকে বাড়ির পেছনের দিকের বেশ বড় একটা বাগান দেখা যায়। জানলা দিয়ে সেদিকে দেখতে দেখতে ঋষি বলল, কেন জানি না আমার মনে হলো তোমার মামার বাড়ির সাথে তোমার সম্পর্ক খুব একটা খারাপ না হলেও ভিতরে কোনো একটা ব্যাপার রয়েছে। এত বছর পর তুমি এখানে এলে, তাছাড়া মনে হলো তোমাদের মধ্যে কোনো একটা চাপা দ্বন্দ্বও কাজ করছিল। এই ব্যাপারটা কি বলো তো? সে অনেক কথা, এখন এসব কথা থাক, ওসব পরে বলবো। আমরা অনেকটা এসেছি, দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে না হয় তোমাকে সব কিছু বলছি। আগে একটু রেস্ট নেওয়া দরকার, বুঝলে? নয়নের কথা শেষ হতেই বাড়ির ভেতরের দিক থেকে একটা হট্টগোল শোনা গেল। ব্যাপারটা মনে হতেই ওরা দুজন এগিয়ে গিয়ে ব্যালকনির কাছে দাঁড়ালো। মনে হলো ঘরের একতলার দিকে হট্টগোলটা চলছে। বেশ কিছুক্ষণের মধ্যেই সেটা অবশ্য বন্ধ হয়ে গেল। দুজনে একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করলেও কেউই কিছু বুঝতে পারল না। একসময় দুপুরের খাওয়া দাওয়া ওরা নিজেদের ঘরেই সারল। দামু এসে দুপুরের খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া সেরে বেশ খানিকটা বিশ্রাম, এটা ওদের একটা নিয়মই বলা যেতে পারে। দুপুরে খাওয়া দাওয়ার পর ওরা 1 ঘন্টা করে ঘুমিয়ে নেয়। এখানে এসেও তার ব্যতিক্রম হয় না। ঘুম থেকে উঠতেই নয়ন দেখল ঋষি ব্যালকনির কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঋষির পাশে এসে দাঁড়িয়ে নয়ন বলল, আসলে আজ থেকে 10 বছর আগে যখন এখানে আমি এসেছিলাম তখন একটা দুর্ঘটনা ঘটেছিল, আর সেই সব কিছুর জন্যই এই বাড়ির সাথে আমাদের সম্পর্কটা সম্পূর্ণভাবে খারাপ হয়ে যায়। নয়ন আরও কিছু বলতে যাচ্ছিল,
তার আগেই দোতলার ব্যালকনি বেয়ে উঠে আসে এক যুবক। তাকে সকালে ওরা একতলার কাছে দেখেছে। এগিয়ে এসে সামান্য হেসে বলে, দাদা, আমি যতীন, আমায় চিনতে পারছো? হ্যাঁ, অনেক ছোটোবেলায় দেখেছিলাম, চিনতে পারার কথা নয়, তবুও চিনতে পারছি তোর কপালের ওই কাটার দাগটা দেখে। মনে আছে ঘটনাটা? এখানে। যতীন পাশে এসে দাঁড়ালো, তারপর সামান্য হেসে বলল, মনে আছে দাদা। শুনেছি যে তুমি নাকি বই লেখো। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারটা তোকে কে বলল? এটা বাবা বলেছে। আর তোমার ওই বন্ধু ঋষি শুনেছি যে শখের গোয়েন্দা, কলকাতায় নাকি বেশ কয়েকটা রহস্যের কেস সমাধান করেছেন উনি। আচ্ছা, আমার একটা কেস যদি আমি তোমাদের দিই তাহলে কি তোমরা নেবে? কেসের কথায় ঋষি এগিয়ে আসে যতীনের সামনে, তারপর বলে, কি ব্যাপার বলো তো যতীন? কেস বলতে তুমি কিসের কথা বলছো? কেস আমার পছন্দের হতে হবে, তারপর না হয় নেব। আর তেমন কেস না হলে কিন্তু আমি নেব না। বলছি, এখানে দাঁড়িয়ে এসব কথা বলা যাবে না, ঘরের ভেতরে চলো, এখানে যে কেউ শুনতে পারে। আচ্ছা যতীন, দুপুরের দিকে নিচের দিকে একটা হট্টগোলের শব্দ শুনতে পেলাম বলে মনে হলো। বলবো, সব বলবো তোমাকে, তোমরা চলো। ঘরের ভেতরে এসে দরজা বন্ধ করে দেওয়ার পরে যতীন কেন জানি না এগিয়ে গেল জানলার দিকে। তারপর জানলাটাও বন্ধ করে দিয়ে সে ঘরের বিছানার উপরে বসল। বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল নয়ন আর ঋষি। এই ব্যাপারটা আগেও দেখেছে, ওদের কলকাতার বাড়িতে নতুন কোনো কেস কেউ নিয়ে এলে মাঝে মাঝে এমনটা হয়। এমনিতেও যে কেসের ব্যাপারে বলবে তাকে খানিকটা সময় দেওয়া দরকার। ঘরের ভেতরে থাকা জগ থেকে একটা গ্লাসে জল ঢেলে এনে যতীনকে দিল নয়ন। যতীন জল খেয়ে সামান্য ধাতস্থ হয়ে বলতে শুরু করল, আমাদের এই পরিবারের সাথে রাজা কৃষ্ণচন্দ্রের যে একটা সম্পর্ক আছে সেটা এখানকার সবাই মোটামুটি জানে। ছোট থেকে আমরাও সেটাই জানি। তবে কৃষ্ণচন্দ্রের সভায় যে রাজজ্যোতিষী ছিলেন, আমাদের এক পূর্বপুরুষের বেশ ভালো যোগাযোগ ছিল ওই রাজজ্যোতিষীর শিষ্যের সাথে। আর সেই সূত্রেই আমাদের এই বর্মন পরিবার এখানকার জমিদার হিসাবে বেশ নাম খ্যাতি পায়। তবে শুধু নাম দিয়ে তো আর এখনকার দিনে কিছু হয় না, তার জন্য প্রয়োজন হচ্ছে টাকার। যত বড় হয়েছি তত এই ব্যাপারটা যেন বুঝতে শিখেছি। এখন বুঝতে পারি যে আমাদের পরিবারের অবস্থা মোটেই খুব একটা ভালো নয়। কোনো রকমে আমাদের দিন চলে যাচ্ছে আর কি। ওই বেশ কিছুটা চাষের জমি, সেই চাষের জমি থেকে যা টাকা হয় তাতে আমাদের কোনো রকমে চলে। এদিকে আমাদের পরিবারের সদস্যটাও তো খুব একটা কম নয়। মা বাবা ছাড়াও দাদার বউ, তার মেয়ে, আমি, বোন, দুজন কাজের লোক ছিল, আরও অনেকেই ছিল। তবে ওই অবস্থা খারাপ দেখে সবাই আস্তে আস্তে যে যার মতন চলে গিয়েছে আর কি। ছোটো কাকা চলে গিয়েছে আজ থেকে প্রায় 4 বছর আগে। আরও অনেক কিছু হয়েছে, তবে ওই সব কিছু শেষে আমরা এই কজন এখন এই বাড়িতে রয়ে গেছি। জমি জমা, চাষ আর যা সম্পত্তি বাড়িতে ছিল তাতেই এখনও পর্যন্ত চলে আসছে আর কি। কিন্তু ভবিষ্যৎটা যে একদম অন্ধকার। মানে চাষের জমিতে যা খরচ হয় আর তা থেকে যা অর্থ আসে তাতে খুব একটা যে লাভ হয় তা কিন্তু নয়। আর কয়েকদিন পেরিয়ে গেলে আমাদের যা জমানো অর্থ আর সম্পত্তি রয়েছে তাও হয়তো শেষ হয়ে আসবে। অথচ বাবা আমাদের কাউকে অন্য কোনো কাজের জন্য কোথাও যেতে দিতে রাজি নন। তুমি তো এই বিষয়টা জানোই নয়নদা। আমি বেশ জানি যতীন, আর মামারই রক্ষণশীল মনোভাবের জন্যই তো আমাদের সাথে দূরত্বটা তৈরি হয়েছিল। এ তো গেল আমাদের পরিবারের অবস্থা। এবার আসল কথাটা বলি। আমাদের পরিবারের জমিদারি অবস্থা কিন্তু খুব ভালো ছিল। বিশেষ করে মহারাজা কৃষ্ণচন্দ্রের সময় কিংবা তার পরের 3 পুরুষের অবস্থা যে অনেকটাই ভালো ছিল তার বলার অপেক্ষা রাখে না। এই বাড়ির অবস্থা তখন একদমই অন্যরকম ছিল। বাড়ির পিছনের দিকের ওই উঠোনে একসময় জলসা পর্যন্ত বসতো বলে জানা যায়। অবশ্যই পিছন দিকটা আমরা এখন আর ব্যবহার করি না। তবে সেই সব কিছুর মধ্যে আরও একটা গল্প শোনা যায়। শোনা গেছে যে এই বাড়িতে কোথাও একটা গুপ্তধন লুকোনো রয়েছে। সে গুপ্তধনটা যে আসলে কি আর সেটা যে কোথায় আছে তা নিয়ে কিন্তু কখনোই কিছু জানা যায়নি। তুমি এসেছিলে প্রায় ওই বছর 10 আগে হবে। তখন তো ঠাকুরদা মারা যায়।
ঠাকুরদা মারা যাওয়ার পরে ঠাকুরদার ঘরের সমস্ত জিনিসপত্র সেখান থেকে সরিয়ে দোতলার একটা ঘরে রাখা হয়েছিল। তখন দাদা আর আমি মিলে মাঝে মাঝে বাড়ির এদিকে ওদিকে অবসর সময় ঘুরে বেড়াতাম আর কি। আর সেই সব করতে করতে ওই ঘরে একবার গিয়েছিলাম। সেখানে আমরা একটা বেশ পুরনো খাতা খুঁজে পাই। সেই খাতায় এই বাড়ির বেশ কিছু ইতিহাস লেখা ছিল, আর সেই সমস্ত কিছুর সাথে লেখা ছিল একটা মূর্তির কথা। মূর্তি? কিসের মূর্তি? হ্যাঁ, মূর্তি। এই বর্মন পরিবারে বেশ কয়েক বছর আগে পর্যন্ত একটা সোনার মূর্তি ছিল। সেই মূর্তিটাকে এই বাড়িতেই কোনো গুপ্ত ঘরে পুজো করা হতো, কারণ মনে করা হতো যে সেই মূর্তিটা কোনো দেবতা কিংবা দেবীর নয়। আমাদের পূর্বপুরুষদের মধ্যেই বেশ কয়েকজন ছিল জ্যোতিষী। তাদের মধ্যে অনেকেই তন্ত্রমন্ত্র বা কালো জাদু এই সমস্ত নিয়ে কাজ করত। তাদের মধ্যেই কেউ মূর্তির দেবীকে জাগিয়ে তুলে আমাদের বংশকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছিল। ওই দেবীর কৃপাতেই নাকি আমাদের পরিবারের এত উন্নতি হয়েছে। তবে ঠাকুরদার আগের আমল থেকে ওই মূর্তিটা কোথাও লুকিয়ে রাখা হয়, কারণ অনেকেই বিশ্বাস করত যে ওই মূর্তিটা নাকি ভালো নয়। ওই মূর্তির পুজো করলে পরিবারের অর্থ হলেও পরিবারের ক্ষতিও হয় বেশি। সেই কারণেই আমাদের পূর্বপুরুষদের মধ্যে অনেকেই আত্মহত্যা করে মারা গিয়েছিল। এমনকি আমার ঠাকুরদার ক্ষেত্রেও সেটাই হয়েছে। কিন্তু মূর্তিটা কোথায় লুকিয়ে রাখা হয়েছিল সেটা একমাত্র ঠাকুরদাই জানতো। ওই মূর্তিটা বেশ বড়। তাছাড়া ওই মূর্তিটা তৈরি করানো হয়েছিল সোনা দিয়ে। তাই এমন একটা মূর্তি খুঁজে পেলে সেটা আর যাই হোক না কেন আমাদের পরিবারের বেশ কাজে লাগবে এখন। তাই আমি চাইছি তোমরা যদি এই কাজে আমার সাহায্য করো, এই আর কি। ঋষি খুব মন দিয়ে কথাগুলো শুনছিল। তারপরে বলল, যে খাতায় মূর্তির কথা লেখা ছিল সেই খাতাটা কোথায় যতীন? আসল সমস্যাটা তো সেখানেই। খাতাটা আমার ঘরেই ছিল, কিন্তু দুদিন আগে থেকে সেই খাতাটা আমি আর কোথাও খুঁজে পাচ্ছি না। আজ দুপুরে তোমরা যে চেঁচামেচির শব্দ শুনেছ, আসলে বাবার ঘর থেকে একটা পিতলের মূর্তি চুরি হয়ে গেছে। সকালেও বাবা ব্যাপারটা খেয়াল করেনি, কিন্তু দুপুরের দিকে খেয়াল হতেই ওই যা হয় আর কি, একেবারে হুলুস তুলুস কাণ্ড। তা খাতাটা তো ভালো করে নিশ্চয়ই পড়েছিলে, আর সেটা থেকে মূর্তির ব্যাপারে কোনো নির্দেশ পেয়েছো? খাতাটায় আমাদের পরিবারের বেশ কিছু ইতিহাস অল্প অল্প করে লেখা রয়েছে। মূর্তির ব্যাপারে যেটা লেখা রয়েছে তা হলো যে এই বাড়িতেই কোনো একটা গুপ্ত ঘরে মূর্তিটা রয়েছে, কিন্তু সেই গুপ্ত ঘর কোথায় থাকতে পারে তা সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। তবে 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 একটা ছবি আঁকা ছিল সেই পাতায়। ছবিটা আমি অন্য একটা কাগজে এঁকে রেখেছিলাম। এই দেখো। কথাটা বলে যতীন পকেট থেকে একটা কাগজ বার করল। তাতে পেন দিয়ে আঁকা হয়েছে একটা ছবি। ছবিটাতে একটা চারকোনার দেওয়াল মতো আঁকা। তার ভেতরে চারপাশে চারটে বড় গোল বিন্দু, তার একদম মাঝখানে একটা ছোট্ট বিন্দু। তবে এই সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে অদ্ভুত যেটা, সেটা হলো ওই চারটি বড় গোল বিন্দু এবং মাঝের ছোট বিন্দুর মাঝে বেশ কিছু অদ্ভুত নকশা আঁকা রয়েছে। ব্যাপারটা দেখে ঋষি আর নয়ন দুজনেরই মাথায় কেমন যেন জট পাকিয়ে যেতে লাগলো। এটা আবার কেমন নকশা? এটা থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না চারপাশের। এটা যদি একটা দেওয়াল কিংবা কোনো এলাকার চৌহদ্দি হয়, তার মাঝে চারটে বিন্দুই বা কি, আর তার মাঝে এটাই বা কি? খাতায় যেভাবে লেখা ছিল এবং তার সাথে আশেপাশে নিশ্চয়ই আরও কিছু লেখা ছিল, সেগুলো থেকে জায়গাটা খুঁজে বার করা যাবে। শুধু এই ছবিটা দিয়ে কিছু করা যাবে না। আচ্ছা, ওই খাতাটার ব্যাপারে আর কেউ জানতো? দোতলার ওই ঘরে খুব বেশি কেউ যেত না, আর খাতাটাও আমি ওখান থেকেই পেয়েছি। তারপর থেকে খাতাটা আমার ঘরেই রেখেছিলাম। খাতাটা আমি যখন পড়তাম কিংবা ওটা নিয়ে যে আমি নাড়াচাড়া করছি, সেটাও তো কারোর জানার কথা নয়। কেউ তো জানতো যতীন, কেউ। হঠাৎ করেই ঋষি চুপ করল, আঙুল তুলে মুখের উপর চাপা দিয়ে তাকালো দরজার দিকে। ওকে অমন করতে দেখে সবাই যেন দরজার দিকে তাকিয়ে চুপ করে রইল। তারপর ঋষি আস্তে আস্তে পায়ে কোনো শব্দ না করে দরজার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো বটে, কিন্তু দরজার সামনে এক পাশে টেবিলে ধাক্কা লেগে তার উপরে বসিয়ে রাখা একটা মূর্তি সামান্য নড়ে উঠতেই খটখট আওয়াজ করে উঠল সেটা। আর তাতেই বোঝা গেল বাইরে থেকে কেউ একজন দৌড়ে চলে গেল। ঋষি তাড়াতাড়ি দরজা খুলে ছুটে গেল সিঁড়ি পর্যন্ত।
কিন্তু যে ছিল সে ততক্ষণে চলে গিয়েছে। যতীন আর নয়ন বাইরে বেরিয়ে এসে দেখল ঋষি উত্তেজিতভাবে হাঁপাচ্ছে। নয়ন বলল, দেখতে পেলে কি ছিল? না, আমি আসার আগে সিঁড়ি থেকে দৌড়ে গেছে। তবে তবে তার পরনে একটা ধুতি ছিল, সেটা কিন্তু আমি দেখতে পেয়েছিলাম। আচ্ছা যতীন, এই বাড়িতে ধুতি কে কে পরে? ধুতি পরে হচ্ছে দামু কাকা, বাবা আর একজন যে রান্নার লোক রয়েছে সে। যতীনের কথা শুনে ঋষিকে কেমন যেন চিন্তামগ্ন মনে হলো। তারপরে বলল, যতীন, আমাদের এই গোটা বাড়িটাই ঘুরে দেখতে হবে। সবার সাথে তো এই বিষয়ের কথা বলা সম্ভব নয়, তবে যাদের সাথে কথা বলা যায় তাদের সাথে বলতেই হবে। দেখতে হবে এই বাড়িটাতে কে তোমার এই খাতাটা চুরি করতে পারে। আচ্ছা, বাইরের লোক বলতে এখানে আর কে কে আসে? আমাদের বাড়িতে প্রতিদিন খবরের কাগজ দিতে একজন আসে, আর ওই মাঝে মধ্যে চিঠিপত্র আসে, আর তাছাড়া বাইরের লোক অনেকেই তো বাবার সাথে দেখা করতে আসে। কিন্তু প্রতিদিন যারা আসে তাদের মধ্যে ওই দুধওয়ালা, খবরের কাগজওয়ালা, একজন আছে যে ওই মাছ দিয়ে যায় প্রতিদিন, আরও দু একজন এরকম আছে আর কি। কিন্তু কিন্তু কেন বলো তো? আচ্ছা যতীন, তুমি খাতাটা খুঁজে পাওয়ার পর তারপর থেকে ঠিক কতদিনের মধ্যে খাতাটা হারিয়ে গেছে? মাস দুয়েক হবে। আসলে খাতাটা আমি খুঁজে পেয়েছিলাম অনেক আগেই, তবে ওই সেভাবে পড়া হয়ে ওঠেনি আর কি। মাস দুয়েক আগেই খাতাটা পড়তে শুরু করেছিলাম, আর আর তখনই বুঝতে পেরেছিলাম যে এর সাথে নিশ্চয়ই গুপ্তধনের কিংবা মূর্তির কোনো একটা সম্পর্ক আছে। গুপ্তধনের কিংবা মূর্তির মানে দুটো কি আলাদা? আজ প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আজ আর কিছুই করা যাবে না, বরং যা করার কালই করতে হবে। যতীন, তুমি একটু সাবধানে থেকো। কেন জানি না মনে হচ্ছে শত্রুপক্ষ বুঝতে পেরেছে তুমি আমার কাছে ওই ব্যাপারে কথা বলতে এসেছো, তাই তোমার সাবধানে থাকাটা খুবই প্রয়োজন। তুমি তো বুঝতেই পেরেছো আমাদের ঘরে থাকাকালীন কেউ তোমার উপর নজর রেখেছিল, কিন্তু এখন তুমি ঘরে যাও। আর হ্যাঁ, আবারও বলছি, একটু সাবধানে থেকো। যতীন একটু অন্যমনস্কভাবেই চলে গেল। সে চলে যেতেই নয়ন বলল, আচ্ছা ঋষি, তুমি ওকে সাবধানে থাকতে বললে কেন? আমার কেন জানি না মনে হচ্ছে এ বাড়িতে কিছু একটা ঘটতে চলেছে, এমন কিছু একটা ঘটতে চলেছে যেটা স্বাভাবিক নয়। তুমি তো জানোই এই সমস্ত ব্যাপারে আমার ষষ্ঠ ইন্দ্রিয় খুব ভালোই কাজ করে। শুধু যতীনকে নয়, আমাদেরকেও একটু সাবধানে থাকতে হবে। আমরা কিন্তু এখানে নতুন, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। সেদিন আর তেমন কিছুই হলো না। রাতের বেলা খাবার টেবিলে বসে বেশ চুপচাপ সবাই খেতে লাগলো। যেন মনে হলো কোনো একটা অজানা কারণে সবাই চুপ করে রয়েছে। খাবার টেবিলে কিন্তু সেই ভদ্রলোক, মানে যতীনের বাবা আর নয়নের মামা রবীন বর্মন, তার সাথে তার স্ত্রী কাবেরী বর্মন, তার ছোট মেয়ে তনয়া বর্মন, বড় ছেলে যদু বর্মন এবং তার স্ত্রী পদ্মা বর্মন ও তাদের ছোট্ট একটি মেয়ে বসে রয়েছে বটে, তবে তখন দামু কাকা এবং আরও একজন কাজের লোক মিলে ওদের পরিবেশন করছিল। তখনই আর চোখে ঋষি দেখে নিয়েছিল দামু কাকা আর একটা কাজের লোক গদাধর দুজনেই কিন্তু এখনও ধুতি পরে। খেতে খেতে একবার রবীন বর্মন বলে উঠলেন, তোমরা হঠাৎ এখানে এলে? এর আগে তো তোমাদের অনেকবার আসার জন্য বলতে বলতে আমরা ধৈর্য হারিয়ে ফেলেছি। তোমরা তোমরা কোনো কাজে এসেছিলে নাকি এখানে? না, কাজে নয়, এখানেই এসেছি। আসলে আমার এই বন্ধু ঋষির বেশ কয়েকদিন ধরে বাইরে কোথাও যাবার ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম এখানেই আসি। যা কিছু হয়েছে সমস্ত কিছু যখন ভুলেই। আমরা কোনো কিছুই ভুলে যাইনি, তবে তবে যা হয়েছে তা মনে রেখে আর যোগাযোগ বন্ধ করে দেওয়াটা তো কোনো সমাধান নয়, তাই না? আর যাদের জন্য এই সমস্ত কিছু হয়েছে তারা কেউ আর বেঁচে নেই, তাই ওই সব কথা আমি মনে রাখতে চাই না। এটা তোমার বাড়ির মতোই মনে করবে, যখন তোমার প্রয়োজন হবে আসবে। ও আমার বন্ধু ঋষি, কলকাতায় আমি ওর বাড়িতেই থাকি। গোয়েন্দা হিসাবে সম্প্রতি কলকাতায় ওর বেশ নাম ডাক হয়েছে। গোয়েন্দা করা? পুলিশের গোয়েন্দা হলে তা না হয় একটা কথা ছিল, কিন্তু শুধু শুধু গোয়েন্দাগিরির কোনো মূল্য নেই তেমন। ঋষি সামান্য হেসে বলল, শখের গোয়েন্দার সঙ্গে সকলেই এমন করে, কিন্তু কলকাতার পুলিশকেও কিন্তু আমি দুটো কেসে সাহায্য করেছিলাম।
তাই কলকাতা পুলিশ এবং কলকাতা গোয়েন্দা বিভাগের বেশ কিছু চেনা জানা লোকজন পর্যন্ত আমায় চেনে। আপনি যদি একবার কলকাতায় গিয়ে আমার খোঁজ করেন তাহলে নেহাত শখের গোয়েন্দা হিসেবে আমার নাম জানতে পারবেন না। মামাবাবু, আপনি কলকাতা থেকে দূরে থাকেন, তাই এই ব্যাপারে আমাকে শখের গোয়েন্দা এইটা মনে আনতেই পারেন। সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমরা এসেছো, থাকো, এদিক ওদিক ঘুরে বেড়াও, কিন্তু এমন কিছু করো না যাতে আবার আমাদের সমস্যায় পড়তে হয়। শুনেছি গোয়েন্দাদের একটু বেশি কৌতূহল থাকে, ওখানে ওসব কৌতূহল দেখিয়ে আমাদের কিন্তু কোনো বিপদে ফেলো না। কিন্তু মামা, কাল রাতের দিকে নয়ন কথাটা বলতে শুরু করেছে। ঋষি তার হাত চেপে তাকে থামিয়ে দিল। সবাই নয়নের দিকে তাকালো। নয়ন ইতস্তত করে বলল, কাল রাতের দিকে ঘুমটা মানে ঠিক ওই ওপরের ঘরে ঘুমটা ভালো হলো না। আমাদের ঘরটা বদলে যদি শেষের দিকে একটা ঘর দেওয়া যায়। তাতে আর কি অসুবিধা? দামুকে বলবো, দামুই ঘর বদলে দেবে। তাছাড়া দোতলার ঘরগুলোতে আমরা এখন থাকি না, আমরা তো একতলায় থাকি। বাইরে থেকে কেউ এলে তাদেরই দোতলা ঘরে থাকতে দেওয়া হয়। তবে এই বাড়িটা যে আর কতদিন টিকে থাকবে তা বলতে পারছি না। বাড়িটা একবার ভালো করে মেরামত করে নিলেই তো হয়। তাতে একবার যে বেশ খানিকটা টাকা খরচ হবে সেটা বোঝা যায়, কিন্তু বাড়িটা আপনারা ভাড়াও দিতে পারবেন চাইলে, সেখান থেকেও বেশ কিছু টাকা উঠে আসবে। এটা বর্মনদের জমিদার বাড়ি, আর এই বাড়ি ভাড়া দেব? হ্যাঁ, আর তাছাড়া তুমি আমাদের এই পরিবারের ব্যাপারে খুব একটা জানো না। রাজা কৃষ্ণচন্দ্রের সাথে আমাদের পরিবারে প্রত্যক্ষ যোগাযোগ ছিল, আর এই বাড়ি মেরামত করতে যে পরিমাণ টাকার প্রয়োজন তা এখন আমাদের নেই। তবে এই নিয়ে আমাদের কোনো চিন্তাও নেই। ব্যবহারে অযোগ্য হয়ে গেলে তখন পাশের জমিটা একটা ছোট বাড়ি বানিয়ে আমরা থেকে যেতে পারবো। তবে এই বাড়িটা হলো আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, এটায় হাত দেওয়া যাবে না। আর কোনো কথা হলো না। খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে গিয়ে ঋষি বলল, রাতের ব্যাপারে কাউকে কিছু বলার প্রয়োজন নেই, তাতে সবাই ভয় পেতে পারে, আর উল্টে আমাদের এখান থেকে চলে যেতেও হতে পারে। তুমি দেখলে না তোমার মামা কি বলল? তিনি কোনো সমস্যা এখানে চান না। ঋষি, সমস্যা তো আর আমরা তৈরি করছি না, সমস্যা হয়েছে একটা। যতীন খাতাটা খুঁজে পাওয়ার পর থেকেই বোধহয় সমস্যাটা হয়েছে। এখন আমাদের এখানে আসতে দেখে নিশ্চয়ই কেউ ওই খাতাটাকে চুরি করে নিয়েছে। তা সমস্যা হলো, চুরিটা আমরা আসার আগে হয়েছে নাকি পরে? যতদূর মনে হয় আমরা এখানে আসার আগেই খাতা চুরি হয়েছে। আচ্ছা, তুমি কি এখানে আসার আগে আমার পরিচয় দিয়েছিলে, মানে আমরা যেখানে আসছি? নয়ন মাথা নাড়িয়ে সম্মতি জানাতে ঋষি চিন্তিতভাবে বলল, তার মানে কেউ একজন আমাদের এখানে আসার কথা জানতে পেরে এই খাতাটা চুরি করেছে এবং তারপর আমাদের উপর নজর রাখার চেষ্টা করছে, আমরা কি করি তা দেখার জন্য। আচ্ছা, এই বাড়িতে বাইরের কেউ তো খুব একটা আসে না, তাহলে এই খাতাটা কার পক্ষে নেওয়া সম্ভব বলো তো? বাড়ির কেউ হলেও হতে পারে, কিন্তু খাতাটা যেই চুরি করুক তাকে তো ওই মূর্তিটা খুঁজতে হবে, তার সাথে খুঁজতে হবে গুপ্তধন। আমার মনে হয় সে এখনো সেটা করতে পারেনি। খাতাটা যাতে আমাদের হাতে না পড়ে তাই সে লুকিয়ে রেখেছে। তবে আমার মনে হয় খাতাটা নিয়ে সে আগেও গুপ্তধন খোঁজার চেষ্টা করেছে। আচ্ছা, এই বাড়িতে যে মজলিস বসার কথা যতীন বলছিল সেটা কোথায়? মানে বাড়ির পেছনের দিকে তো আমি তেমন কিছুই দেখতে পাচ্ছি না, ফাঁকা বাগান ছাড়া তো আর কিছুই নেই। নয়ন হাসল, তারপর বলল, এই বাড়িটা বড় অদ্ভুতভাবে তৈরি হয়েছে। তবে আগেকার দিনে এমনই বাড়ি থাকতো। এই যে সিঁড়ি দিয়ে ওঠার সময় আমরা ঠিক কতটা হেঁটে এসেছিলাম তোমার মনে আছে? কথাটা মনে করতেই ঋষি অবাক হয়ে বলল, আরে তাই তো, সিঁড়ি দিয়ে উঠে আমরা বেশ খানিকটা হেঁটে এসেছিলাম, অথচ ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ালে তেমন কিছুই মনে হয় না। আসলে আমরা রয়েছি বাড়ির এক পাশের ঘরে। এই বাড়িটার চারিদিকেই ব্যালকনি রয়েছে। ব্যাপারটা সামনে থেকে সহজে খুব একটা বোঝা যায় না, কারণ ব্যালকনির শেষের দিকটা আর এই সামনের দিকে সামান্য দেওয়াল মতো করে ভাগ করা হয়েছে, যাতে মনে হয় ব্যালকনিটা ওখানেই শেষ হয়ে গিয়েছে। ব্যালকনির শেষের আগে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে।
চারপাশে 4টে সিঁড়ি নেমে গিয়ে মিশেছে ওই একটা ঘরের সাথে, আর সেখান থেকেই আমরা এসেছি। তবে একতলা থেকে নিচের তলায় যাওয়ার জন্য একটা আলাদা সিঁড়ি আছে, আমরা সেই আলাদা সিঁড়ি ব্যবহার করছি। অর্থাৎ প্রতিটি দোতলার সাথে একটা করে দ্বিতীয় সিঁড়ি আছে, যেটা অন্য ব্যালকনির সাথে গিয়ে মেশে। আর সেইভাবেই এই বাড়ির পেছনে তুমি যে বাগান দেখতে পাচ্ছ সেটা আসলে বাড়ির অন্য পাশের পিছন দিক, আর বাড়িটার মাঝামাঝি জায়গাটা দেওয়ালের এক পাশেই রয়েছে, আর সেখানেই রয়েছে সেই ফাঁকা উঠোন, যেটা সবার জন্যই বন্ধ। সেখানে যাওয়ার কোনো নিয়ম নেই। কেন? সেখানে যাওয়ার কোনো নিয়ম নেই কেন? আজ থেকে 10 বছর আগে আমার ঠাকুরদা যখন মারা গিয়েছিলেন তখন সে ওখানেই মারা গিয়েছিলেন, আর মারা যাওয়ার আগে থেকেই এই বাড়ির ওই জায়গাগুলোতে কাউকে যাওয়ার কথা তিনি বারণ করে দিয়েছিলেন, এবং সেই কথা মামা এখনও মেনে আসছে। তাই সেখানে যাওয়ার কোনো নিয়ম নেই আমাদের। তারপর এত বছর হয়ে এলেও সেই নিয়ম এখনও যে তারা মেনে চলেছে সেটা তো বুঝতেই পারছো। কিন্তু সেই মূর্তিটা কিংবা গুপ্তধন যদি ওখানেই থাকে? কথাটা আমি একবার ভেবেছি। ঠাকুরদা চাইতেন না ওই মূর্তিটা কারোর হাতে আসুক, তাই ঠাকুরদার খাতায় তার কথা এমনভাবে লেখা রয়েছে। একটা কথা ভেবে দেখো, এই চারপাশে এই যে দেওয়ালের মতো ছবিটার কথা তুমি বলেছিলে, সেটা যদি মনে করা যায় তা হলো এই বাড়ির চারপাশের ব্যালকনি, আর চারপাশে 4টি গোল স্তম্ভ মতো যেটা, সেটা আসলে 4টে মন্দিরের মতো ঘর, যেখানে 4টে দেবতা রয়েছে। আর ঠিক মাঝখানে যে গোল বিন্দু, সেটা মনে করা যেতে পারে ওই স্থানের একটা তুলসী মঞ্চ। কিন্তু তাহলে আসল মূর্তিটা কোথায়? ওভাবে হবে না নয়ন, ওভাবে হবে না। আমাদের জায়গাটা দেখতে হবে। কোনো একটা ব্যবস্থা তো করা যেতেই পারে সেই জায়গাটা দেখার জন্য, কি বলো, তাই না? নয়ন কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপরে বলল, কাল সকালে একবার চেষ্টা করব। যতীনের সাহায্য ছাড়া এই কাজটা করা যাবে না। পরদিন সকালে যতীনের সাহায্যে চাবি জোগাড় করে সেই দ্বিতীয় সিঁড়ি দিয়ে ওরা গেল। এবার বুঝতে পারল যে সিঁড়িটা দিয়ে একতলায় নামা হচ্ছে সেই সিঁড়িটার অন্য পাশের দেওয়ালের কাছে একটা ছোট্ট ফোকর মতন ছিল। সেটা দেখে ওরা একটা অদ্ভুত ধরনের নকশাই ভেবেছিল, কিন্তু সেখান থেকেই আসলে ছিল দ্বিতীয় সিঁড়ির দরজায় যাওয়ার রাস্তা। আসলে সোজা কথায় বলতে গেলে দ্বিতীয় সিঁড়ি অর্থাৎ বাড়ির ভেতরের দিকের উঠোনে যাওয়ার রাস্তাটা একরকমভাবে সবার কাছ থেকে লুকিয়ে রাখাই হয়েছিল। ব্যাপারটা বড় অদ্ভুত। একটা গোটা বাড়ির মধ্যে শুধু সামনের দিকটা ব্যবহার করা হয় এবং বাকি সমস্ত দিকটা ব্যবহার করা হয় না, এবং ওরা না চাইলে কেউ সেই জায়গাটা খুঁজেও বার করতে পারবে না। সেই ছোট্ট দরজা পেরিয়ে সেখান থেকে কোনো রকমের সিঁড়ি বেয়ে নামতে নামতে অনেকটা আসার পরে ওরা এসে পড়ল একটা দরজার সামনে। সে দরজার তালা বন্ধ। দরজা খুলে দিয়ে যতীন বলল, এর আগেও আমি সবাইকে লুকিয়ে এখানে এসেছি, কিন্তু কিন্তু কিছুই বুঝতে পারিনি। সেই কাগজটা নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে এসেছো যতীন? যতীন কাগজটা সঙ্গে করে নিয়ে এসেছিল। ওরা যেখানে গিয়ে পড়ল সেই গোটা জায়গাটার মেঝেটা পাথরের তা বোঝাই যায়, তবে গোটা জায়গাটা অন্ধকার। যতীন সঙ্গে করে টর্চ নিয়ে এসেছিল। এই দিনের বেলায় টর্চের আলোয় ওরা দেখতে পেল উঠোনটা খুব একটা বেশি বড় না হলেও চারপাশে ছোট ছোট 4টে মন্দিরের মতন রয়েছে। 4টে মন্দিরে ঠাকুরের মূর্তি রয়েছে। এখান থেকে যে ব্যালকনি 3টে দেখা যায় সেই ব্যালকনিতে ধুলো পড়ে রয়েছে। দেখেই বোঝা যায় এই দিকটায় কেউ আসে না। ওরা যে পাশ থেকে এসেছে সেই পাশের দেওয়ালটা একদম আটকানো। মনে হয় এদিকে যেন কখনো কোনো ব্যালকনি ছিলই না, সব তো দেওয়ালই ছিল। এইবার বুঝতে পারল ঋষি যে কেন ওদের ঘরের দেওয়ালের পেছন দিকে কোনো জানলা নেই। এক পাশে যে জানলা আছে সেটা হলো আসলে ব্যালকনির একদম এক পাশের দিকে, অর্থাৎ বাড়ির পেছনের দিকে। ছোট ছোট ঘরের মতো মন্দিরগুলোর কাছে গিয়ে ওরা দাঁড়ালো। প্রতিটা ঘরেই রয়েছে একটা করে দেবতার মূর্তি। একটা শিব, অন্যটা নারায়ণ, আর একটা ব্রহ্মার মূর্তি রয়েছে। আরও একটা মূর্তি রয়েছে কিন্তু তাকে চেনা যায় না।
প্রতিটা মূর্তি যে পাথরের তৈরি তা বোঝা যাচ্ছে। 4টে মূর্তির মাঝখানে এক জায়গায় তুলসী মঞ্চ পর্যন্তও রয়েছে। তুলসী মঞ্চের তুলসী গাছ শুকিয়ে এসেছে। নকশা হিসাবে জায়গাটা এটাই, কিন্তু নকশা হিসাবে জায়গাটা এটাই, কিন্তু এখানে মূর্তিটা কোথায় আছে সেটা জানতে হবে। তার জন্যই খাতাটা দরকার। না হলে শুধু শুধু এই সমস্ত কিছুর মধ্যে যদি কিছু নষ্ট হয়ে যায় তখন। আমি ইচ্ছে করি এখনও কিছুতে হাত দিইনি। আসলে এই মূর্তিটার গুপ্তধন কোথায় আছে সেটা না জানা পর্যন্ত যদি ওই খাতাটার কথা আর এখানে আমার আসার কথা কেউ জানতে পারতো, তাহলে এখানে আমায় আর আসতে দিত না। কিন্তু ঋষি, আমাদের আগে ওই খাতাটা খুঁজে বার করা দরকার। এখানে তেমন কিছুই নেই, সেটা তো দেখাই যাচ্ছে। তার চেয়ে চলো আমরা ফিরে যাই। কেউ আমাদের এখানে আসতে দেখতে পেলে সমস্যা হয়ে যাবে। ওরা 3 জনে আর সেখানে অপেক্ষা করল না। একটা ব্যাপার ওরা বুঝতে পেরেছে, এই যে ব্যালকনিটা, তার মাঝের যে উঠোন, সেখান থেকে আকাশ ভালোভাবে দেখা যায় না। কারণ ব্যালকনির নিচের দিকে লম্বা বরাবর একটা ছাদ তৈরি করা হয়েছে, যাতে বাইরে থেকে কেউ ভেতরের দিকে তাকালে ছাদ ছাড়া আর কিছুই দেখতে পাবে না। ঘরের ভেতরটা অন্ধকার ছিল বলেই ওরা ভালোভাবে কোনো কিছুই দেখতে পায় না। যতটা দেখতে পেয়েছে তাতে বুঝতে পেরেছে গোটা জায়গাটায় ধুলো ছড়িয়ে রয়েছে, এবং ধুলোবালি আর একটা অদ্ভুত গন্ধ ছাড়া এখানে ওই 4টে ছোট ছোট মন্দিরের মাঝখানে একটা তুলসী মঞ্চ, এগুলোই রয়েছে, আর কিছু নেই। সেখানে খুব বেশিক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। তাড়াতাড়ি ওরা সেই সিঁড়ি বেয়ে বাইরে বেরিয়ে এলো। আবার সেই দরজাটা আগের মতন বন্ধ করে দিয়ে ওরা উঠে গেল ঘরে, যে ঘরে এখন নয়ন আর ঋষি থাকার জন্য নিয়েছে। সেই ঘরেই ওরা ফিরে এলো। ঘরের দরজা বন্ধ করে ঋষি বলল, গোটা জায়গাটা সবার থেকে লুকিয়ে রাখা হয়েছে। তার নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ তো রয়েইছে, কিন্তু গুপ্তধন কিংবা মূর্তি যেখানে আছে সেটা জানতে বলে নিশ্চয়ই ওটা খোঁজার চেষ্টা সবাই করত। তাহলে কি অন্য কোনো কারণে ওটা লুকিয়ে রাখা হয়েছে? যতদূর জানি ঠাকুরদা মারা যাওয়ার সময় বলে গিয়েছিল যে এই বাড়ির সামনের দিকটা ছাড়া বাকি অংশটা যেন ব্যবহার না করা হয়। আর ওই ভেতরের বারান্দা আর ওই 4টে মন্দির যেটা দেখতে পেলে সব কিছুই নাকি অভিশপ্ত। সেই কারণেই ওই গোটা জায়গাটা ব্যবহার করতে বারণ করা হয়েছে। আর এই কারণেই বাবা এদিকে কাউকে আসতে দেয় না। গোটা বাড়িটা সারাই করতে গেলেই সমস্ত ব্যাপারটা হয়তো বেরিয়ে আসবে, এই ভয় সেটাও হয়তো করতে দেয় না। বাড়ির ভাড়ার কথা বললেই কখনো বাড়ি ভাড়াও দিতে চায় না বাবা। এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। ঋষি ঘরে বসে একভাবে ভেবে চলেছিল। তারপরে বলল, এই বাড়িতে আমরা যখন এসেছি ঠিক তার আগে আমাদের এখানে আসার কথা ঠিক কারা কারা জানতো বলো তো? এবারে প্রায় সবাই জানতো, তবে দামু কাকা আর ওই কাজের যে লোকটি রয়েছে সে বোধহয় জানতো না। কারণ দেখলেই তো, দামু কাকা আমায় দেখে অবাক হয়েছিলেন। তখন দাদা বাড়িতে ছিল না, বাইরে কোথাও গিয়েছিল। দাদা 2 দিন আগে সকালেই ফিরেছে, যখন তোমরা এলে তার আগেই। বাকিরা সবাই তো মোটামুটি জানতো যে তোমরা আসবে। তার মানে এমন কেউ এই খাতাটা সরিয়েছে যে চায় না খাতাটা আমাদের হাতে পড়ুক। আমাদের ব্যাপারে সে নিশ্চয়ই সব কিছুই জানে। কিন্তু কে সরাবে বলো তো ঋষিদা? আর খাতাটা সরিয়ে কারই বা কী লাভ হবে? কেউ ঘরে ঢুকে যে গুপ্তধন খুঁজবে না সেটাও তো বোঝা যাচ্ছে। কেউ তো ওখানে ঢোকেনি। ঠিক সেই সময় বাইরে থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। ওরা সবাই চুপ করে অপেক্ষা করতে লাগলো। দামু কাকা বাইরে থেকে বলল, ছোটবাবু, যতীন দাদাবাবু এই ঘরে আছেন? তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। যতীন যাওয়ার আগে ওই কাগজটাও ওদের হাতেই দিয়ে গেল। কাগজটা দেখতে দেখতে নয়ন বলল, কিছু তো একটা আছে এখানে। কিছু তো একটা আছে। ঠিক তখনই টেবিলের ওপর রাখা মোবাইলটা বেজে উঠল। নয়ন সেটা গিয়ে তুলতেই নয়ন বুঝতে পারল সেই ট্রেনের ভদ্রলোক টেলিফোন করেছেন। ভদ্রলোক বললেন, একটা কাজে আমায় আটকে যেতে হয়েছে, আমি এখন যেতে পারছি না। আপনারা কদিন থাকবেন ওখানে? ঠিক বলতে পারছি না, সপ্তাহখানেক হতে পারে, আবার তার আগেই চলে যেতে পারি। আপনি আপনার কাজ শেষ করে নিন, তারপর যদি সম্ভব হয় আসবেন।
আরও কিছু কথা বলে ফোনটা রেখে বিছানার কাছে এসে বসতেই ঋষি বলল, ভদ্রলোক ওখানকার কাজ সেরে তারপর এখানে আসবেন, তার মানে ওনার ওখানকার কাজটা গুরুত্বপূর্ণ। ঠিক সেভাবেই যদি আমরা মনে করি খাতাটা যতদিন যতীনের কাছে ছিল ততদিন সেটা নিয়ে তো আর সবসময় ঘুরতো না যতীন, নিশ্চয়ই তার ঘরে রাখতো। যার প্রয়োজন হতো সে খাতাটা ঘর থেকেই নিত। এখন তার সমস্ত প্রয়োজন মিটে গেছে, সেই কারণে সে খাতাটা চুরি করে মনে হয় খাতাটাকে নষ্ট করে ফেলেছে। সর্বনাশ, যদি সেটা হয় তাহলে আমরা ওই মূর্তিটার গুপ্তধনকে খুঁজে বার করব কি করে? ওই কাগজে যে আঁকাটা যতীন এঁকেছিল তাতে ওই নিচের অন্ধকার ঘরের যে একটা ছবি আঁকা রয়েছে সেটুকু তো বোঝা যাচ্ছে। পাথরের মূর্তি আর ছোট ছোট 4টে মন্দিরের মতো ঘর দেখে এটাও বোঝা যাচ্ছিল যে সেগুলো বেশ পুরনো, অনেক বছর আগের তৈরি করা। তাই ওই মূর্তি কিংবা গুপ্তধনের সাথে ওই জায়গার যে একটা সম্পর্ক আছে সেটা তো বোঝাই যাচ্ছে। কেউ যদি খাতাটা নষ্ট করে তাহলে সে তো আর এত সহজে নষ্ট করবে না, সে ওই খাতাটা থেকে আসল রহস্য বার করার পরেই নষ্ট করবে। আমাদের তাকে ধরতে গেলে ওই ঘরে গিয়েই অপেক্ষা করতে হবে কিংবা নজর রাখতে হবে। নজর? কিন্তু আমরা এখানে থাকলে কি সে এই কাজটা করবে? বাইরে থেকে একটা মেয়েলি গলায় ডাক শোনা গেল, নয়ন, নয়ন, ঘরে আছিস? হ্যাঁ, ঘরে আছি, এসো মামি। নয়নের মামি অর্থাৎ রবীন বর্মনের স্ত্রী এসে ঘরে ঢুকল। তারপর ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে ওদের বিছানার একপাশে এসে বসে বলল, কত বছর পর এখানে এলি, কতদিন পর তোকে দেখলাম। ঠিক তোর মায়ের মতোই দেখতে হয়েছে তোকে, জানিস তো। হ্যাঁ রে, কলকাতায় তোরা একা একা থাকিস, তোদের কোনো অসুবিধা হয় না? রান্না বান্না কি তোরাই করিস? না মামি, আমাদের একটা কাজের লোক রয়েছে, সেই সমস্ত কিছু করে দেয় আমাদের। এখানে যেমন দামু কাকা আর ওই একজনকে দেখলাম কাজ করে, আমাদের ওখানে রয়েছেন রামলাল, সেই সমস্ত কিছু দেখাশোনা করে। আমাদের চেয়ে বেশি আমাদের দেখাশোনা করে। তোরা আর কটা দিন থাকবি তো? এখানে বেশি দিন থাকা যাবে না, আমাদের ওখানে বেশ কিছু কাজ রয়েছে গো। 2-1 দিনের মধ্যেই চলে যেতে হবে আমাদের। আচ্ছা মামি, ওই নিচের ওই পেছনের যে ভেতর বারান্দা, ওটা আর খোলা হয় না তাই না? ওই ভেতর বারান্দার ওপর দিয়েই তো নতুন করে ছাদ হয়ে গেছে, ওখানটা বন্ধই হয়ে রয়েছে, ওখানে আর কেউ ঢোকে না। কেন বলতো, এতদিন পরে ওটার কথা জিজ্ঞাসা করছিস কেন? আসলে আপনাদের পরিবারের যে একটা মূর্তির কথা রয়েছে না, একটা দেবী মূর্তির কথা, একটা সন্ধান ওখানে পাওয়া যেতে পারে। কথাটা শুনেই তার মুখটা কেমন যেন কালো হয়ে এলো। একটু ভয় পাওয়া গলায় আস্তে আস্তে বললেন, আবার সেই মূর্তি? আবার আবার সেই মূর্তি? ওই মূর্তির জন্য এ বাড়িতে আজ পর্যন্ত কতজন যে মারা গেছে তা কি তুই জানিস নয়ন? তুই তারপরেও সেই মূর্তিটা নিয়ে আবার পড়েছিস? তখনও কিন্তু আমি এই কথাটা বিশ্বাস করিনি মামি। ওই মূর্তির জন্য কেউ মারা যেতে পারে? পুরো ব্যাপারটাই কাকতালীয়। এই মূর্তিটা এই বাড়িতে এখনও আছে, আর ওটা আমি খুঁজে বার করতে চাইছি। সেটা খুঁজে বার করার আরও একটা কারণ হলো ওই মূর্তির সাথে কিছু গুপ্তধন এখানে লুকিয়ে রাখা হয়েছে, যেটা তোমাদের এখন প্রয়োজন। তোমরা সেটা হাতে পেলে আবার ভালো করে জীবনযাপন করতে পারবে, না হলে তোমাদের যা অবস্থা হয়েছে সেটা তো আমি দেখতেই পাচ্ছি মামি। মামি চুপ করে রইলেন বেশ কিছুক্ষণ, তারপর বললেন, সবই তো তোর মামার জন্য। ছেলে দুটো বাইরে যেতে চায়, যে কোনো একটা কাজ করতে চায়, কিন্তু নিজের পরিবারের ঐতিহ্য আর সম্মান বজায় রাখতে গিয়ে উনি কাউকে বাইরে কোথাও কাজে যেতে দেবেন না। জমি জমা যা আছে তা থেকে আর কতটুকুই বা হয় বলতো? তোরা যখন ওই মূর্তি খুঁজতে চাইছিস তাহলে খোঁজ, তবে দেখিস কোনো বিপদ যেন না হয়। এই বাড়িতে এমন কেউ আছে আর যে ওই মূর্তির খোঁজ করছে বলে আপনার মনে হয়? মানে আমার মনে হয় যে এই বাড়িতে এমন কেউ আছে আমাদের মতো এই মূর্তির খোঁজ সেও করে চলেছে। আমাদের আগে সে মূর্তিটা পেয়ে গেলে কিন্তু সেই মূর্তি আর এ বাড়িতে থাকবে না। কিন্তু ওই মূর্তি আর কে খুঁজবে? আমার আমার বড় ছেলে তো এসব ব্যাপারে থাকে না, ও নিজের মতোই থাকে। মাঝে মাঝে কোনো একটা ব্যবসার জন্য বাইরে যায়, তবে 2-1 দিনের মধ্যেই ফিরে আসে। আর ছোট ছেলে যদি তো সারাদিন বাড়িতেই থাকে, ও মাঝে মাঝে এসব ব্যাপারে জিজ্ঞাসা করে ঠিকই। ঋষি মন দিয়ে কিছু একটা ভাবতে লাগলো।
আর কিছুক্ষণ নয়নের সাথে কথা বলে কাবেরী চলে গেলেন। তিনি চলে যেতেই নয়ন বলল, তাহলে কে ওই কাজটা করেছে বলো তো? মূর্তিটার কে খুঁজছে যতীন ছাড়া? ঋষি কিছু বলল না, চুপ করে বসে রইল। পরদিন সকালের দিকে ওরা বর্মন বাড়ি থেকে বেরিয়ে এলো। যতীন, কাবেরী, এমনকি রবিন বর্মন পর্যন্তও গেট পর্যন্ত এলো। ওরা ব্যাগপত্র নিয়ে হাঁটতে শুরু করার আগে রবিন বর্মন বললেন, আবার এসো, একটু বেশি সময় নিয়ে এসো, তবে মাথা থেকে ওইসব গোয়েন্দাগিরি ভূত তাড়িয়ে দিও। তারপর এখানে এসো, বুঝলে? ওরা কিছু না বলে হাঁটতে হাঁটতে চলে গেল বাইরের দিকে। অনেক রাত্রের দিকে একটা টর্চের আলোয় একতলার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে লাগলো দোতলার ঘরের দিকে। তারপর সেই কুলুঙ্গির মতো জায়গাটা দিয়ে একটা দরজা পেরিয়ে গিয়ে নামলো সিঁড়ির ওপর। পেছনে তাকিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিল। ছায়ামূর্তির পরনে একটা চাদর জড়ানো। আস্তে আস্তে সে সামনের দিকে এগিয়ে গেল। এই 4টে ছোট মন্দির মতন রয়েছে। সে ছোট মন্দিরের চূড়াগুলো ধরে অদ্ভুতভাবে ঘোরাতে লাগলো একদিকে, আর সেগুলো কেমন যেন ঘুরে যেতে লাগলো। 4টে মন্দিরের চূড়া গায়ের সর্বশক্তি দিয়ে একটা নির্দিষ্ট দিকে ঘোরানোর পরেই মাঝখানে থাকা সেই তুলসী মঞ্চের দিকে টর্চের আলো ফেলতেই দেখা গেল সেই তুলসী মঞ্চের দিকটা সামান্য বাইরে বেরিয়ে এসেছে। সেই তুলসী মঞ্চের পাথর সামনের দিকে টেনে বার করে অন্ধকারের মধ্যে মুখ বাড়াতেই একটা বীভৎস ব্যাপার ঘটে গেল। একটা ফস শব্দের সাথে কিছু যেন একটা এসে লাগলো ছায়ামূর্তির কপালে। একটা বীভৎস চিৎকার, আর তার সাথে সাথে অনেকগুলো পায়ের শব্দ ছুটে এসে পড়ল সেই অন্ধকার জায়গার কাছে। সবার হাতে টর্চ। সেই টর্চের আলোয় দেখা গেল ছায়ামূর্তি তখন সেখানে ছটফট করছে। আর সেদিকে তাকিয়ে রবিন চিৎকার করে বলে উঠল, যদু তুই! এখন আর এসব কথা বলার সময় নেই মামা বাবু। এখন তাড়াতাড়ি কাছাকাছি কোনো হাসপাতালে কিংবা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। কিন্তু তার জন্য সময় পাওয়া গেল না। তার আগেই অদ্ভুতভাবে যন্ত্রণায় কোঁকিয়ে উঠল যদু। তারপর ছটফট করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে গেল সে। সবাই গোটা ঘটনায় এতটাই হতভম্ব হয়ে পড়েছিল যে কোনো কথাই বলতে পারছিল না। এই ছোট্ট ঘরের মধ্যে এসেছিল রবিন বর্মন, নয়ন, যতীন আর ঋষি। সেখান থেকে যদুর শরীরটা বার করে নিয়ে যাওয়ার আগে ঋষি বলল, সাপটা ওখান থেকে বেরিয়ে গেছে। এবার মনে হয় ওর ভেতরেই পাওয়া যাবে মূর্তিটা এবং তার সাথে গুপ্তধন। কিন্তু এখন একবার তাড়াতাড়ি যদুকে হাসপাতালে নিয়ে যাওয়ারও প্রয়োজন। সেদিন রাতেই যদুকে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলো। তারপর সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করে অনেকেই থেকে গেল সেখানে। বাইরে বসে থাকতে থাকতে রবিন বর্মন নয়নের দিকে তাকিয়ে বললেন, নয়ন, তুমি বুঝলে কি করে যে যদু ওই গুপ্তধনের খোঁজটা পেয়েছিল? মামা বাবু, আসলে ব্যাপারটা নয়ন প্রথমে বুঝতে পারেনি, আমি ধরতে পেরেছিলাম। ওখানে যতীন গিয়েছিল বেশ মাসখানেক আগে, তারপরে আর সেখানে যতীন যায়নি। তবে আলোয় ওখানে প্রথমেই আমি কিছু পায়ের ছাপ লক্ষ্য করেছিলাম, যেগুলো বেশ টাটকা। তারপর একটু লক্ষ্য রাখতেই বুঝতে পারলাম রাতের বেলা যদু বাইরে কোথাও যায়। বাইরে কোথাও মানে নিজের ঘর থেকে বেরিয়ে দোতলার কাছে আসে। নিশ্চয়ই পুরনো ঘরে এসে ঢোকে, যেখানে এই বাড়ির বাতিল জিনিসপত্রগুলো রাখা আছে। সেখান থেকেই বুঝতে পারলাম ওখানে বেশ কিছু পুরনো জিনিসপত্রের মধ্যে ছবি রয়েছে। ওই ছবিগুলো থেকেই আসলে ওই মন্দির আর মন্দিরের সাথে তুলসী মঞ্চের মধ্যে যে একটা অদ্ভুত যান্ত্রিক যোগ রয়েছে সেটা বুঝতে পারলাম। আমার মনে হয় যদুও সেখানে বুঝতে পেরেছিল পুরো ব্যাপারটা। তারপর আমরা এখানে আসার পরে সে খাতাটা লুকিয়ে ফেলেছিল, যাতে আমরা খুঁজে না পাই ওই জায়গাটা। এর মধ্যে আমরা সকালে বাড়ি থেকে বেরিয়ে কাছাকাছি থানায় খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম যে আপনার ছেলে যদু যে ব্যবসার জন্য বাইরে যায়, সে ব্যবসায় তার এখন বেশ লোকসানি হয়েছে, অনেক টাকা ধারও হয়েছে। তাই বেশ কিছু টাকা তার প্রয়োজন ছিল, অথচ আপনি তাকে টাকা দেবেন না এবং অন্য কোনো কাজও করতে দেবেন না। এই কারণে সে একটাই পথ খুঁজে পেয়েছিল, সেটা হলো
ওই মূর্তি আর গুপ্তধনটা খুঁজে বার করে যদি সেখান থেকে কিছু টাকা উপার্জন করা যায়। আমি এখান থেকে চলে গেছি বুঝতে পেরে আজ রাতেই যদু ওটা খুঁজে বার করতে যাবে সেটা আমি জানতাম। তবে যতীন বলেছিল গুপ্তধনের সাথে সেখানে বিপদও রয়েছে, আর সেই বিপদটা যে এটা সেটা আমি বুঝতে পেরেছিলাম বলেই প্রথমেই যতীনকে নিয়ে ওই তুলসী মঞ্চ থেকে জিনিসটা বার করতে চাইনি। তবে যদু বোধহয় ব্যাপারটা বিশ্বাস করেনি। সে ভেবেছিল গুপ্তধন থেকে সবাইকে দূরে রাখার জন্য এই কথাটা বলা হয়েছে। তবে খাতাটা ছিল বলেই গুপ্তধনটা খুঁজে বার করার আসল প্রক্রিয়াটা সে বুঝতে পেরেছিল। সেটা আমিও বুঝতে পারিনি, তাই আমি অপেক্ষা করছিলাম। আমার মনে হয় ওখানে গুপ্তধন আসলে ওই মূর্তিটাই। ওই মূর্তিটা অশুভ মূর্তি বলেই চারদিকে 4টে দেবতার মূর্তি রেখে তার পাশে মন্দির তৈরি করে ওই অশুভ দেবীর শক্তিকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে। যদিও গোটা ব্যাপারটাই আমার একটা ধারণা মাত্র, তবে আমার মনে হয় তেমনটাই হয়েছে। কিন্তু মামাবাবু, আপনি এখানে ঠিক। ওই গর্তের মধ্যে উকি দিয়ে আমি ভেতরের মূর্তিটাকে দেখেছি, যেটা এত বছর ধরে আপনাদের পূর্বপুরুষরা বাইরে আনতে চায়নি এবং যার সাথে রাজা কৃষ্ণচন্দ্রের একটা যোগ রয়েছে। আমার মনে হয় সেই মূর্তিটা বরং ওখানেই থাক। হ্যাঁ মামা, আমি আসলে মূর্তিটার ব্যাপারে 10 বছর আগে যখন জেনেছিলাম তখন থেকে একটা কৌতূহল ছিল মনে। তবে এখন যখন সবটাই সামনে এসে পড়ল তখন আমিও চাই না মূর্তিটার বাইরে আসুক। মূর্তিটা ওখানেই থাক মামা। বেশ, তুমি যখন বলছো তখন তাই হোক। ওই মূর্তিটা ব্যাপারে আমি সবটাই জানতাম। ইচ্ছা করে আমি কাউকে কখনো কিচ্ছু বলিনি। আমি ইচ্ছা করে ওই জায়গাটা সবার নজর থেকে লুকিয়ে রেখেছিলাম। আমি তাই ওখান থেকে তোমাদের সবাইকে দূরে রাখতাম। এখন তো যা হওয়ার হয়ে গেছে, তাই না? আর তো কিছুই করার নেই। তবে এবার আমি বুঝতে পেরেছি সত্যি বাড়ির সবাইকে এভাবে আটকে রাখা ঠিক নয়। মামাবাবু, আপনি যা ভাবছেন তা ঠিকই, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন করতে হয়। আপনি যদি সবাইকে বিশ্বাস করে আসল কথাটাই সবাইকে বলতেন তাহলে আর এমন কিছুই হতো না। চলো, যদুর জ্ঞান ফিরেছে, একবার ওকে দেখে আসি। নয়ন আর ঋষি এগিয়ে যেতে লাগলো যদুর ঘরের দিকে। ঠিক তখনই নয়নের মোবাইলটা বেজে উঠল। তার পকেট থেকে নয়ন মোবাইল তুলে দেখল সেই ভদ্রলোক ফোন করেছেন। নয়ন তার ফোনটা ধরে বলল, হ্যালো। হ্যালো, আপনারা কি এখন ওই বর্মনদের জমিদার বাড়িতে আছেন? আমি কি এখন যেতে পারি? আসলে এখানে আসা তো মামা বাড়ির লোক পছন্দ করেন না, তাই। রবীন বর্মন এগিয়ে এসে নয়নের পাশে দাঁড়ালেন। তারপর সামান্য হাসি মুখে নিজের চশমাটা ঠিক করতে করতে বললেন, বর্ধন জমিদার বাড়ি যারা দেখতে চাইছে তাদেরকে আসতে বলো। আজ থেকে আমাকেও সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে। মামার এই কথা শুনে নয়ন আর ঋষি দুজনেই বেশ খুশি হলো। নয়ন, এবার তাহলে এখানে আসার পরেও আমাদের হাতে একটা রহস্যের কেস এসেই পড়ল। কি বলো? বাড়ি ফিরে একবার মোহনবাবুর সাথে দেখা করতে হবে। মোহনবাবু বলেছিলেন যে একটা অদ্ভুত কেস নাকি তার হাতে এসেছে, কিন্তু তিনি সমাধান না করতে পারলে আমাকেই দেবেন। এই ভদ্রলোক বর্মন বাড়ি দেখার জন্য বেশ উৎসাহী হয়ে রয়েছেন। ওনাকে বর্মন বাড়ি দেখিয়ে দিই, তারপর না হয় ফিরে যাব। কি বলো? ভেতরে তখন রবীন বর্মন যদুর সাথে কথা বলছে। আচ্ছা ঋষি, রাজা কৃষ্ণচন্দ্রের সাথে আমাদের পূর্বপুরুষের যে জ্যোতিষী, যিনি রাজ জ্যোতিষীর শিষ্য হয়েছিলেন, তার নাম তুমি আমায় একবার জিজ্ঞাসা করলে না তো? ঋষি সামান্য হাসল, বলল, রাজা কৃষ্ণচন্দ্রের রাজ জ্যোতিষীর নাম বিরাজমোহন সেন। আর তোমাদের পরিবারের যিনি ওই রাজ জ্যোতিষীর শিষ্য ছিলেন তার নাম হলো অজয় বর্মন। এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে কৃষ্ণনগরের মূর্তি রহস্য। আজকের গল্প পাঠে ছিল শুভধর। অন্যান্য চরিত্রে বাল্মীকি, ঋদ্ধি, অতনু, আদিত্য, মিমো, মৌমিতা, শুভ এবং গল্পের সূত্রধার ও প্রধান চরিত্রে আমি বুবাই সাহা। আজকে শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস থেকে মৌমিতা। পর্ব পরিচালনায় মৌমিতা ও বুবাই।
আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের গোয়েন্দা সিরিজ যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানান। তাহলে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আবারও গোয়েন্দা ঋষি সিরিজের আরও গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লেগেছে। আরও একটি বিশেষ বার্তা, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে হাজির হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন।